যে যেখানে বসে এই মুহূর্তে দীপ্ত টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর বিলে খুব পুরনো একজন মাছ চাষি মোহাম্মদ নুরজামানের ঘেরে। আপনাদের সাথে পরিচয় করে দেই আমাদের আজকের পর্বের যিনি মূল নায়ক মোহাম্মদ নুরজামানের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছি। ভালো আছেন সবাই? বাহ, মাছের কি এটা কি আজকে কি মাছ বাজারে যাবে? জি, মাছের যাওয়ার প্রোগ্রাম আছে। আচ্ছা আচ্ছা। জামান ভাই, এই পুকুরে কি কি মাছ আছে? এখানে রুই আছে, মৃগেল আছে, কাতল আছে, গ্রাস কাপ আছে, ঠিক আছে, সিলভার কাপ আছে, ব্রিগেড আছে। আচ্ছা, মানে মিশ্র মাছের চাষ হচ্ছে এটা এখানে। মিশ্র চাষ বলা হয়। আচ্ছা, তাহলে বড় মাছগুলো একটু দেখি। বড় মাছটাই তুলে দেখাও তো সিনাপ। মাছ তুলতে কত মানুষের জি, জি, প্রয়োজন হয় না? জি, জি, জি। আপনার এখানে কাজ করে কতজন? এখানে প্রায় আমাদের রেগুলার আছে 12 জন। আচ্ছা, সর্বোচ্চ এটাই কি বড় মাছ নাকি এর চাইতে বড় এর আছে? চাই বড় ছিল, এটা দ্বিতীয় সেফটির মাছ। এটা ওর আগেরটা বড় মাছ আমরা বিক্রি করে দিচ্ছি। আচ্ছা, এটা আবার সেকেন্ড ইয়াতে ছাড়ছি। এটা তো আপনার দ্বিতীয় সেশন চলছে। জি, জি। এর আগে মাছ বিক্রি করেছেন, জি। কত টাকা মাছ বিক্রি করেছেন? প্রায় নিম্নে 100 মনের মতো, প্রায় 6 লক্ষ টাকার মতো বিক্রি হচ্ছে। খরচ হলো আপনার মনে করেন 30% এটা হলো নিট মুনাফা হয়, যেটা খরচ হয় সেখান থেকে 30% হলো নিট মুনাফা। আচ্ছা, এই মুহূর্তে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমরা যেটা বলছি কোল্ড স্টোরেজ, যেটাকে বলা হয় মৎস্য হিমাগার। নর্থ বেঙ্গলে আমাদের এটা নাই। আমার যদি মৎস্য হিমাগার যদি গড়ে ওঠে প্রতি জেলায় প্রতি উপজেলায়, তাহলে অবশ্যই আমরা বেনিফিশিয়ারি হব এবং চাষিরা আরো লাভবান হবে, আগ্রহী হবে। জি জি জি। যেমন ভাই, শুরুতে যেটা বলছিলাম যে এই পুরো জায়গাটা অনাবাদি ছিল, সেই অনাবাদি জায়গাটাতে আপনি মাছের ঘেরে পরিণত করেছেন, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি এখানে 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে মৎস্য চাষিদের উপর একটা সুযোগ সুবিধা দিচ্ছে। অর্থাৎ অনাবাদি জমি, পতিত জমি, ভালো জমির জন্য বলেনি, অনাবাদি পতিত জমি যেটাকে বলা হয় আমাদের দেশি ভাষায়, সেই সব জায়গায় মৎস্য চাষের জন্য ওরা আগ্রহী। ওয়ার্ল্ড ফুড থেকে পুকুর খনন করা এবং মৎস্য আবাদে তারা এটা সাহায্য সহযোগিতা তারা করছিল। ওটাতে আমরা সাফল্যতা যখন অর্জন করছি, তখন নিজস্ব অর্থায়নে আবার জমি খরিদ করে নিজস্ব অর্থায়নে পুকুর খনন করছে এবং মাছ উৎপাদন করতেছে। জামান ভাই, আপনার সাথে আরো অনেক কথা বলবো, আমি একটু ওনাদের সাথে কথা বলতে চাই। ওনাদেরকে বাদ দিয়ে তো আর আপনি আজকে এই জায়গায় সম্ভব না, তাই না? তাদের সাথে একটু কথা বলি। জি, কথা বলি। চাচা, ও চাচা, তোমার কেমন আছেন? আছি ভালো। হয়েছে আপনাদের ভাষা আমার? ঠিক আছে। আচ্ছা, কত বছর ধরে এখানে কাজ করেন? ধরেন 1 বছর। 1 বছর ধরে কাজ করেন, কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হয় না তো। আচ্ছা, ভালো আছে সব কিছু? যে বেতনটা পান, মজুরি পান, সেটা নিয়ে আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন। যেমন ভাই বলেন। এবার আমি জানতে চাইবো যে পুকুর, মাছের ঘের এমন একটা বিষয় যে পুকুরের পাড়ে দাঁড়ালেই পুকুর বোঝা যায় যে এটা আসলে মাছের জন্য কতটা উপযোগী। আপনি তো 20 বছর ধরে চাষাবাদ করছেন, এর মধ্যে আপনি কি করছেন? সবারই তো নিজস্ব একটা আলাদা একটা কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে, সেই জায়গা থেকে কি করছেন এই মাটিটা? পচনশীল যে মাটিটা, পরিত্যক্ত যেটা মাটি, সেটা তো আমরা পুকুর কাটে পারে নিচ্ছি। এই পার থেকে মাটি আমরা অটোমেটিক পাশে যে কেরিং চলতেছে, জি, ওটা গত বছর কাটছি। পচনশীল যেটা মাটি পারে তুলে নিয়ে ওটা আমরা কিন্তু কেটে নিয়ে যাচ্ছি। আর নিচে যে ভালো মাটি যেটা আছে, আপনার 2-3 ফিটের পরে কিন্তু প্রত্যেক বিল এলাকায় 2-3 ফিট পরে কিন্তু ভালো একটা মাটি আছে। আচ্ছা, এঁটেল বা দোআঁশ জাতীয় মাটি, সেটাকে দিয়ে পার করে যদি করা যায়, ওটা আর সংস্কার চুন জাতীয় যেসব মেডিসিন প্রয়োগ করা উচিত। তাতেও আমি মনে করি বিল যেসব এলাকা আছে, পতিত এলাকা জমি আছে, পুকুর খনন করা হচ্ছে, আমার মতো পদ্ধতি যদি দেশের যারা বিল এলাকায় যারা উৎপাদন করতে চায়, তারা যদি পচনশীল মাটি সরায় নিয়ে তলের মাটি যদি উপরে পার কাটে, অবশ্যই আমরা উৎপাদনে লাভবান হব। আচ্ছা, পুকুর তৈরির পরে সারা বছরই যাতে পুকুরে পানিটা ভালো থাকে, অক্সিজেন সবসময় বজায় থাকে, সেজন্য আপনি কি করে থাকেন? ফিশারিজ অফিস থেকে মানুষ আসে কেমিক্যাল পানি পরীক্ষা করার জন্য, প্লাস যে ফিড কোম্পানি যেসব আছে খাদ্য যারা সরবরাহ করে আমাদেরকে, যাদের কাছে আমরা খাদ্য ক্রয় করি, তাদের নিজস্ব পানি পরীক্ষা করার, মাছ পরীক্ষা করার, স্বাস্থ্য, মাছের স্বাস্থ্য, ওজন ইত্যাদি বিষয়ের উপর তারা আমাদের এখানে আসে। আমরা এখানে ওদেরকে ডাকে নিই পরামর্শ নেওয়ার জন্য। তারা পানি, সোয়েল,
বিভিন্ন কত প্রকার অক্সিজেন আছে বা গ্যাস হচ্ছে কিনা এগুলোর এইসব জিনিস নিয়ে ওরা আমরা ডাকি, ওরা এখানে আসে এটা পরীক্ষা করে। আচ্ছা, সবসময় তারা পরিচর্যার মধ্যে সাজেস্ট রেখে দিচ্ছেন। তাদের কাছে নিয়ে সেই সাজেস্ট অনুযায়ী আমরা বিভিন্ন প্রকার ওষুধ প্রয়োগ করি, তারপরে চুন ব্যবহার করি, যেটা ওইভাবে পরামর্শ দেয় ঠিক আমরা সেইভাবে সেভাবে এগিয়ে যাচ্ছেন। জি, আরো সেভাবে। অনেক কথা শুনবো, তবে যেটা আমরা শুনবো যে আপনার এই পুরো ঘের থেকে সবচেয়ে বেশি অর্থ উপার্জন হচ্ছে আপনার পোনা মাছের ঘের থেকে, তাই তো? জি। চলুন আমরা ওই জায়গাটাতে আচ্ছা, চলে আসেন। যাই। আপনার তো দেখছি যে পাড়ে আবার কলা গাছও লাগিয়েছেন। যে এটাও একটা আছে, ব্যবসা আছে। এখানে মোট কতখানি জায়গা আপনার? আমাদের টোটালি প্রায় 50 একরের মতো। বাহ, বিশাল জায়গা। এবং আপনার আমি দেখছি যে শুধু এই পাড়ে আপনি দুই পাশ দিয়ে সারি করে কলা গাছ লাগিয়েছেন, অন্য পাড়গুলোকে এখনো ওইভাবে ব্যবহার করেনি, কিছু কিছু আছে আর কি। ইতিপূর্বে আমাদের গাছ ছিল ঘরা নিম গাছ, বিভিন্ন জাতের প্রকৃতির গাছ ছিল, যেটা পুকুরের জন্য ক্ষতিকর, বিদায় আমরা ওটা কেটে দিয়ে পুকুর পাড়ে আমরা কলার গাছ পারে আর কি কলার গাছ আমরা আবাদ করতেছি। কলা হলো একটা প্রফিট, লাভজনক একটা ব্যবসা। এখন কিন্তু আমি প্রতি বছরেই আমি 3 লক্ষ টাকা, সত্য কথা যেটা, 3 লক্ষ টাকা আমরা আয় করতাম কলার বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আর বর্তমানে যেহেতু পুকুর খনন করছি, বিদায় কলার গাছ একটু পরিষ্কার করে নিছি। কোন জাতের এগুলো এটা হলো মালভোগ কলা বলে আমাদের দেশি ভাষায়। বাহ, খুবই ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই জায়গাটাকে নিয়ে? ঠাকুরগাঁয়ে বিনোদন কেন্দ্র খুব কম আছে, সরকারিভাবে কোনো বিনোদন কেন্দ্র নেই। এটা যেমন এটা 50 একর জমি আছে, আরও কিছু জমি আমি পারচেস করতেছি, হয়তো সামনে গেলে আপনাকে দেখাইতে পারবো। অনেক জমি কিনছি, আরও রাস্তা পর্যন্ত এদিক দিয়ে গেছি, পশ্চিম সাইড, পূর্ব পাশে আরও জমি যদি আমি কিনে নিই, জি জি, ভবিষ্যতে এটা একটা বিনোদন কেন্দ্র প্লাস মৎস্য চাষ। বাহ, এটা আমার খুব দীর্ঘদিনের আশা এবং পরিকল্পনা আছে, কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। জি, হয়তো সামনে আপনাকে দেখাইতে পারবো, বসার সিট টিট কাজ শুরু করছি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে চলুন যাই। হ্যাঁ ঠিক আছে, চলে। এখন এই আপনার দেখা দেখি মাছ চাষি কত কোঠায় দাঁড়িয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ আছে, আরও পাশে আছে, বিলে এলাকায় আছে, আমাদের এই ফার্ম এলাকায় প্রতিবেশী আছে, অনেকেই মৎস্য চাষ করেই স্বাবলম্বী হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখছি একজন ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন, কি হয় আপনার? ইনি আমার ছোট ভাই। আপনার ছোট ভাই, তাহলে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি দেখাশোনা করেন এখানটাতে? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন যে পোনার যে পরিচর্যাটা, এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা স্টেজ, তাই না? এই সময়টাতে যে বিশেষ যত্নটা আপনাদের এখানে নিচ্ছেন সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ভালো মানের পোনা ক্রেতাদের কাছে দেবার জন্য কি করছেন আপনি? ভালো মানের পোনা নিতে গেলে আপনাকে ভালো মানের একটা হ্যাচারি প্রয়োজন সর্বপ্রথম। জি, মেল ফিমেল, এক জায়গার মেল আরেক জায়গার ফিমেল, তাহলে ক্রস হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা দূর থেকে রেণু সংগ্রহ করে এখানে পার ডেসিমেলে 25 গ্রাম আমরা রেণু ছাড়ি। আচ্ছা, তাতে দেখা যায় বৈজ্ঞানিক ওয়েতে যদি আমরা এই চাষাবাদটা করি, রেজাল্টও ভালো পাচ্ছি। যেমন ভাই আপনারা তো পাইকারি হারে বিক্রি করছেন পোনাটা, যাদের কাছে পোনা বিক্রি করছেন তাদের কি ভালো মানের পোনাটা দিতে পারছেন? কি বলছেন তারা? অবশ্যই অবশ্যই, কারণ এটা আমার স্থায়ী ফার্ম, আমরা বড় জাতের মাছ, এক একটা ব্রুট আমরা 16 কেজি 20 কেজি আমরা দেখে অর্ডার দিই, তারপর ওখান থেকে ডিম নিয়ে রেণু নিয়ে তারপর আমরা এখানে নার্সিং করি, নার্সিং করার পরে পোনা উৎপাদনে যাই। আচ্ছা, তারপর বিভিন্ন অঞ্চলে পাইকার আসে, ঠিক ফাল্গুন মাস থেকে আমাদের শুরু হয়। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই মৌসুম হলো আপনার পোনা ছাড়ার বা মাছ তৈরি করার জন্য একটা মৌসুম সময়। লম্বা একটা সময় নিয়ে কিন্তু আপনি এর যত্ন নিচ্ছেন। জি, জি, জি। বিক্রি কতদিন লেগেছে বিক্রি করতে, বা এখনো যা হচ্ছে কতদিন সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়? শুধু শীতকালীন বাদ দিয়ে, শীতকালীন 3 হতে 4 মাস বাদ দিয়ে আমার 8 মাসে আমার পোনার ব্যবসা হয়। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই ভালো। কি হারে পোনা বিক্রি করছেন, কত করে? আমরা খুব এটা সুলভ মূল্যে দিচ্ছি বাজারজাত করার জন্য। যেমন সিলভার কাপ 70 হতে 80, রুই মির্কা 120, কাতল হলো 150। ঠিক এইভাবেই এক একটা মাছের কোয়ালিটির গুণগত মানের উপর প্লাস কোয়ালিটির উপর দাম আছে। কি ধরনের খাবার দেন যতদিন পর্যন্ত আপনার কাছে থাকে? আমি শুরুতে রেণু যখন আসে তখন পুকুর পরিষ্কার করে রেণু ছাড়া হয়, রেণু ছাড়ার পরে ওখানে শুরুতে 3 দিন ময়দা প্রয়োগ করা হয়, তারপরে আপনার খোল ভিজানো দেওয়া হয়, কিছু হালকা সার দিয়ে বীজটাকে করা হয়, তারপর আপনার নার্সারি ফিড পাওয়া যায়, পাউডার ফিড দিয়ে আমরা বড় করে নিই পোনা তৈরি করার পরে আবার ট্রান্সফার করে নিই অন্য পুকুরে, তারপর আপনার
ফিড জাতীয় পাউডার পাওয়া যায়, ফিড খাওয়াই। তো এই মাছের ভুট্টা খাওয়াই। পোনাকে শুধু আপনি এই আপনার যে এরিয়া সেখানেই দিচ্ছেন নাকি অন্য জেলাতেও আপনার সাথে যোগাযোগ করছেন? না, আমার কাছে পরামর্শ নেই, সাজেস্ট নেই, কারণ যখন তারা মাছ একটা উৎপাদন করবে তাদেরকে আমাদের পরামর্শ দিতে হবে যে মাছটা কিভাবে গ্রোথ হবে, বৃদ্ধি হবে, তাদেরকে আমরা পরামর্শ দিই। ফিশারিজ অফিস থেকে যেভাবে প্রশিক্ষণ আমরা নিচ্ছি ঠিক সেইভাবেই আমরা কাজ ওদের করছেন। পরামর্শ দিয়ে উৎসাহিত করি। তাহলে যেমন ভাই মাছ এবং পোনা বিক্রি করে আপনার বছরে ভালো একটা আয় হচ্ছে। আচ্ছা, এবার একটু ভাইয়ের কাছে চলে আসি যে বড় ভাইয়াকে দেখে পরে এর সাথে যুক্ত হলেন। হ্যাঁ, তো এই বর্তমান সময় আপনার কাছে এই জায়গাতে এসে কি মনে হচ্ছে যে মাছে আমাদের দেশে মাছের অবস্থানটা কোথায় বা ভবিষ্যতে এটা কোথায় যেতে পারে বা অন্যদেরও এদিকে আসা উচিত কিনা, কি মনে হয়? আমার এখানে আসার বেশি দিন হয়নি, বছরখানেক হইল। তাতে অর্থ ছাড়া সবাই নিরর্থক, এটা প্রতিমান হয়ে গেছে এখানে আসে। এখানে পর্যাপ্ত যদি ইনভেস্ট না করতে পারেন তাহলে লাভের মুখ দেখা খুব কঠিন। এই জন্য সরকার যদি এই ক্ষুদ্র চাষি বলেন, বৃহত্তর চাষি বলেন, যদি আর্থিক অনটন দূর করার কল্পে স্বল্প সুদে যদি ঋণ দিতে পারতেন তাহলে সব চাষিরা লাভবান হতো। আচ্ছা, যেমন ভাই আপনি একটু বলেন যে এখানে খাবারের একটা সমস্যা, কিন্তু একটা ঘাটতি দেখা দিচ্ছে, তাহলে আপনি কি করছেন, এই খাবারের ঘাটতিটা কি করে পূরণ করছেন? একটু ব্যাঘাত হচ্ছে খাবারের ঘাটতি নিয়ে, এটা সঠিক। তো আমরা যাচ্ছি, সরকার যদি আমাদেরকে ওইভাবে ঋণের ব্যবস্থা করে দিত, আমরা হয়তো ফিড মিল বসাইতাম এবং এলাকার যে সব সমস্যা, যে খাদ্যের ঘাটতি, মানগত একটা দিক আছে, এসব নিয়ে আমরা হয়তো ফ্যাক্টরি করে দিতে পারতাম। এই ফার্মে পর্যাপ্ত জায়গা আছে। ঠিক আছে জামান ভাই, অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আপনাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে। ইতিমধ্যে আপনি একটা মানে এই পুরো বিলটাকে নতুন করে সাজিয়ে ফেলেছেন 20 বছরের মধ্যে। আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে। অনেক অনেক শুভকামনা থাকলো। যেটুকু সমস্যা আছে আশা করছি আজকের পর আমি আপনাদের শুভকামনা করছি। দীপ্ত টেলিভিশন, আপনার ঢাকা থেকে আসছেন, আমাদের মাধ্যম দিয়ে জনগণ মৎস্য চাষে উৎসাহিত হবে। আর এইভাবে আসে আমাদের লাইফ নিলেই আমরা উৎসাহিত হব, আমরা সামনের দিকে মৎস্য চাষে আমরা এগিয়ে যেতে পারি। এটা আপনি সরাসরি আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে, আপনার ঠাকুরগাঁও জেলার মানুষের জন্য বলতে পারেন। আমি ঠাকুরগাঁও জেলা মানুষের জন্যই কথা বলছি, যারা বেকারত্ব জীবন, হতাশায় জীবন কাটছেন, তারা আমার দেখা দেখি আপনারা আসেন। মৎস্য চাষে যদি অনাবাদি জমি থাকে বা ছোট 2-1 একর জমি, আপনারা পুকুর খনন করে মৎস্য আবাদ করেন, অবশ্যই সফলতা লাভ করবেন এবং যে হতাশা, বেকারত্বর এটা কমে যাবে। প্লাস দারিদ্র্য যে বিমোচনের যে কর্মসূচি সরকারের আছে সেটা অনেকাংশে লাঘব হবে। আর দেশ উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ, বর্তমানে নিম্ন আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে আছি। 2041 সালের মধ্যে আমাদের মতো যদি অনেকে যারা বেকারত্ব আছে তারা যদি আমার ফর্মুলা বা আমার রাস্তায় আসে মৎস্য চাষের, অবশ্যই অনেকটা লাঘব হবে এবং উন্নতশীল দেশ হিসাবে আমরা সারা বিশ্বে মর্যাদা লাভ করতে পারবো। পাশাপাশি যারা দীপ্ত টেলিভিশন চ্যানেল থেকে আমাদেরকে এখানে লাইভ নিচ্ছেন, আপনাদেরকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এবং এই লাইভ সারা বাংলাদেশে আপনার ছড়িয়ে দিবেন আশা রাখি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনেক ধন্যবাদ শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসি তাহলে। থ্যাংক ইউ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ছিল আমাদের আজকের পর্ব। মাছ চাষি জামান ভাইয়ের কাছ থেকে আমরা তার সফলতা, ভালো থাকা এবং প্রয়োজনের কথা শুনেছি এবং আগামীতেও শুনবো। দর্শক, দীপ্ত কৃষি টিম শনি থেকে বুধ সবসময় আপনাদের সাথে আছে, থাকবে। আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফা আইনিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।